শিশু আইন 2013 সালের আইন সংশোধনী 2018 সালে সংশোধনী আসছে। তাই যখন ধারা লিখবেন শিশু আইন সম্পর্কে উত্তর করবেন অবশ্যই 2013 সালের শিশু আইনের 12 ধারা, 13 ধারা, 14 ধারা যে প্রশ্নের উত্তর করবেন সাল সহ সেই ধারা উল্লেখ করবেন এবং কোন ধারার আলোচনা করতেছেন আমাদের ওই প্যাটার্নে লিখবেন যে নির্মেতা আলোচনা করা হলো, নির্মেতা আলোচনা করা হলো। আজকের যে পড়া পর্ব এমসিকিউ সংক্রান্ত বিষয়, ওই রিডিং পর্ব শুনতে থাকবেন। আর আগামীকাল সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত এই যে 13, 14, 15, 20, 21, 23, 44, 71, 75, 81 এবং 89 ধারার হালকাটা আলোচনা এবং প্রশ্ন এবং এইখানকার কিভাবে লিখবেন সেই সম্পর্কে আলোচনা। মূল হচ্ছে ওইটা পড়া, আর এই হলো এমসিকিউর জন্য রিডিং পড়া বা থিম দেব। বয়স অনুমান নির্ধারণ, বয়স কিভাবে অনুমান নির্ধারণ করবেন? অভিযুক্ত হোক বা না হোক, মানে অভিযুক্ত হোক বা না হোক এমন কোনো শিশুকে কোনো অপরাধের দায়ে কোনো শিশুকে বা অন্য কোনো কারণে ম্যাজিস্ট্রেট আদালত বা শিশু আদালত বা অন্য কোনো আদালতে সাক্ষ্য দেওয়ার উদ্দেশ্য ব্যতি রেখে আনয়ন করা হলে, মানে যদি আদালতে আনা হয় শিশু আদালত বা অন্য কোনো আদালতে, তার নিকট শিশু বলে প্রতিমান না হলে উক্ত শিশুর বয়স মানে আদালতের নিকট যে শিশু বলে মনে না হয়, আদালতের নিকট শিশু বলে না মনে না হলে তার বয়স যাচাই বাছাইয়ের জন্য ম্যাজিস্ট্রেট আদালত বা শিশু আদালত বা অন্য কোনো আদালত প্রয়োজনীয় তদন্ত বা শুনানি গ্রহণ করতে পারেন। কি করবেন? প্রয়োজনীয় তদন্ত এবং শুনানি গ্রহণ করবেন। বড় পড়া তো রিডিং করার দরকার নেই। মূল কথা হচ্ছে এই শিশুর বয়স সম্পর্কে অনুমান করবেন। আদালত একজনে অনুমান করতে পারে, তখন ধরে নেবেন যে আসলেই আমার বয়স কত, দেখেন আমার দেখলে বোঝা যায় 40 আপ। এই জন্য যারা অল্প বয়সের কিরা আছে আই বাবার অনেকখানি জুনিয়র, অনেকটাই ফেস, দাঁত, নাক এগুলো দেখলে বোঝা যায় যে এর বয়স কতটুকু আন্দাজ করে আসতে পারে। যখন আদালত বয়স নির্ধারণ অনুমান করবে তখন কিন্তু এই যে আমরা অনেক সময় অনেকের বয়স কমা বললে তার প্রশংসা পাওয়ার জন্য বা তার হাসিখানা মুখ দেখার জন্য, কিন্তু আদালত তখন মানে ওইভাবে করে না, আসলেই বলা যায় 19-20 হয়, তখন বয়স আদালত কি করবে? অনুমান করে নেবে। যখন কাগজ কলম নাই, তারপরে পুলিশ অফিসার বা প্রফেশনাল কর্মকর্তা নির্ধারণ করতে পারে নাই, ওর সঠিক কোনো গার্জিয়ান পাওয়া যাচ্ছে না, তখন আদালত এর বয়স সম্পর্কে অনুমান করে নেবে যে এই বয়স। এর পরবর্তী বিচার কার্যক্রমের শুনানি শুরু করবে। শুনানি কত? এই শুনানি আছে আমরা ফৌজদারি কার্যবিধি আইন 221 চার্জ গঠন বা শুনানি বলা হয় এটাকে। হ্যাঁ, তারপরে 22 ধারা বিচার প্রক্রিয়ায় শিশুর অংশগ্রহণ। বিচার প্রক্রিয়ায় শিশুর অংশগ্রহণ কিরকম হবে খেয়াল করেন, এগুলো মুখস্থ করবেন না, এগুলো এমসিকিউ আকারে বলবো। বিচার প্রক্রিয়ার সকল স্তরে ব্যক্তিগত অংশগ্রহণের করা সংশ্লিষ্ট শিশু অধিকার হিসাবে বিবেচিত হবে। তাহলে বিচার প্রক্রিয়ার সকল স্তরের ব্যক্তি, এই শিশু আইনের শিশুর যখন বিচার হবে তাহলে সকল স্তরের ব্যক্তি অংশগ্রহণ করা এবং সংশ্লিষ্ট শিশুর অধিকার হিসাবে বিবেচিত হবে। এই যে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গ সকল স্তরের ব্যক্তি যে ওই বিচারে অংশগ্রহণ করবে এটা শিশুর অধিকার হিসাবেই বিবেচিত হবে। তাহলে এমসিকিউ কিরকম আসবে? শিশুর বিচার কার্যক্রমে কত শ্রেণীর লোকের অংশগ্রহণ করা যাবে? 1 শ্রেণী, 2 শ্রেণী, 3 শ্রেণী বা সকল স্তরের, তখন দেবেন সকল স্তরের ব্যক্তির অংশগ্রহণ করা হবে। সকল স্তরের ব্যক্তির যে অংশগ্রহণ করা হবে তাহলে এটা শিশুর কি ধরনের অধিকার না ক্ষতি করা হয়? এটা শিশুর অধিকার, এটা শিশুর অধিকার হিসাবে বিবেচিত হবে। এমসিকিউগুলো এরকম। তাহলে শিশুর অধিকার হিসাবে কি বিবেচিত হবে? শিশুর বিচার প্রক্রিয়ায় সকল স্তরের ব্যক্তিগণ উপস্থিত থাকবে বা অংশগ্রহণ করবে, এটা শিশুর অধিকার এবং এটা শিশুর কি হবে? অধিকার। এখন 2 ধারায়, এখন হলো 22-2 অল্প করে পড়ব। শিশুর সর্বোত্তম স্বার্থে প্রয়োজন না হইলে, শিশুর যে সর্বোত্তম স্বার্থ এটি প্রয়োজন না হইলে শিশু আদালত কোনো মামলা বিচারিক কার্যধারার যে কোনো পর্যায়ে শিশুর সম্মতি সাপেক্ষে তাহাকে ব্যক্তিগত হাজিরা প্রদান হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবেন এবং তার অনুপস্থিতিতে সংশ্লিষ্ট মামলার কার্যধারা অব্যাহত রাখিতে পারিবেন। কি বুঝলাম? এমসিকিউ আইটা আছে দেখেন। এই যে শিশুকে আপনি প্রতিদিন হাজিরা থেকে অব্যাহতি দেবেন, প্রতিদিনের হাজিরা থেকে শিশুকে অব্যাহতি দেওয়া যায়। আপনারা জানেন ফৌজদারি কার্যবিধি আইন, এই যার নামে মামলা করছেন উক্ত ব্যক্তিকে কিন্তু অব্যাহতি দেওয়া যায়। এইটার দ্বারাকে বলতে পারবেন 201 থেকে শুরু করে 205-এর ঘ
সম্ভবত এর মধ্যে আছে। কেউ বলতে পারেন ধারাটা কত? আদালত বা ম্যাজিস্ট্রেট ওই বাদীকে বা বাদী যে মামলা যিনি করেন ওনাকে অব্যাহতি দিতে পারে, ঠিক আছে, বা যে কোনো ব্যক্তিকে অব্যাহতি দিলে যে আপনার আর আশা লাগবে না, এরকম একটা ধারা আছে, খেয়াল করুন, এটা যদিও গুরুত্বপূর্ণ না, এমসিকিউ। তাহলে শিশু আইনে শিশু কি বলছে? শিশুর সর্বোত্তম স্বার্থে প্রয়োজন, যদি শিশুর প্রয়োজন না হইলে শিশু আদালত বা অন্য কোনো মামলার বিচার কার্য দ্বারা কোনো শিশু কোনো এক পর্যায়ে শিশুর সম্মতি সাপেক্ষে শিশুর অনুমতি নেবে তাহার ব্যক্তিগত হাজিরা হইতে অব্যাহতি প্রদান করিতে পারবে। তাহলে শিশুর ব্যক্তিগত হাজিরা থেকে কি করবে? অব্যাহতি দেবে। শিশুর কি করবে? শিশুর সম্মতি ক্রমে, শিশুর সম্মতি ক্রমে। এমসিকিউ, শিশুকে অব্যাহতি দেবে কার সম্মতি ক্রমে? পিতামাতা, অভিভাবক, শিশু, সবগুলাই শিশুর সম্মতি, শিশুর সম্মতি। তাহলে শিশুর সম্মতি কি পাবে? সম্মতিক্রমে তার প্রতিদিনের হাজিরা, যে নিয়মিত হাজিরা হইতে সে হাজিরা থেকে অব্যাহতি পাবে। এতটুকু এমসিকিউ। এখন শিশু আদালতের অধিবেশনে 23 দ্বারা শিশু আদালতের অধিবেশনের উপস্থিত অনুপস্থিত অনুমতিপ্রাপ্ত ব্যক্তি, ভুল করেছি, শিশু আদালতের গুরুত্বপূর্ণ আছে। শিশু আদালতের অধিবেশনে উপস্থিত অনুমতিপ্রাপ্ত ব্যক্তি কারা হবেন? এদের 22 দ্বারা কিন্তু সকলের কথা বলছে, 23 দ্বারা আবার কিছু সীমাবদ্ধতা দিয়েছে, দেখছেন? বুঝে 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 আইন হলে বুঝে পড়া জিনিস, মুখস্থ করার কোনো জিনিস না। আসেন কি পাবে না। শিশু আদালতের অধিবেশনের উপস্থিতি অনুপস্থিত ব্যক্তি কারা কারা অনুপস্থিতি প্রাপ্ত হবেন? এই ব্যক্তিরা এই আইনের বিধান সাপেক্ষে নিম্নবর্ণিত ব্যক্তিগণ ব্যতীত যে কোনো ব্যক্তি শিশু আদালতের অধিবেশনের উপস্থিত থাকিতে পারিবেন না। উপস্থিত থাকিতে পারিবেন না কারা? আবার বলি, শিশু আদালতের অধিবেশনে উপস্থিতের অনুপস্থিতি ব্যক্তি, মানে যারা অনুপস্থিত, অনুমতিপ্রাপ্ত ব্যক্তি, উপস্থিতির অনুমতিপ্রাপ্ত ব্যক্তি বেঁচে থাকতে পারবে না। এরা কারা? সংশ্লিষ্ট শিশু, এরা থাকতে পারবে। বিচারে ভাষাগত পার্থক্য আছে। 23-এর কারা থাকতে পারবে? সংশ্লিষ্ট শিশু, যার বিচার চলবে সে থাকবে। শিশুর পিতামাতা, তার উভয়ের অবর্তমানে শিশুর তত্ত্বাবধানকারী, শিশুর পিতামাতা যে না হয় তার তত্ত্বাবধানকারী অভিভাবক, কর্তৃপক্ষ, আইনানুগ বৈধ অভিভাবক, ক্ষেত্রমতে বৈধ পরিবারের সদস্যগণ। এখন যদি বলে শিশু আদালতে কারা কারা উপস্থিত থাকতে পারবে লিখবেন, তাহলে লিখবেন সংশ্লিষ্ট শিশু, শিশুর পিতামাতা, অভিভাবক বা আইনানুগ অভিভাবক, তত্ত্বাবধানকারী অভিভাবক। এই 3 লাইন লিখবেন, সম্পূর্ণ লিখবেন না, আসলে বই দিয়ে আসবেন। তো এই দ্বারা তোমাদের সাজেশনে আসে, বুঝছেন? তারপরে শিশু আদালতের কর্মকর্তা এবং কর্মচারী। শিশু আদালতে কি ডাকিরা উপস্থিত থাকবে? শিশু আদালতের কর্মকর্তা এবং কর্মচারী। 4 নম্বর, শিশু আদালতে উপস্থিতি মামলা অথবা কার্যধারার পক্ষগণ, শিশু বিষয়ক বা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা, মামলার সংশ্লিষ্ট আইনজীবী, প্রফেশনাল কর্মকর্তা অথবা কার্যধারার সহিত সরাসরি সংশ্লিষ্ট অন্য কোনো ব্যক্তি। এরপরে 5ম কথা বলছে হাজির থাকিবার বা উহার জন্য শিশু আদালত কর্তৃক বিশেষভাবে অনুমতিপ্রাপ্ত ব্যক্তি। ওই যে প্রথমে বলছে অনুমতি কাদের দেবে, এর সাথে ওই ব্যক্তি, এবং 5মের কথা এসে বলছে যাদেরকে আদালত অনুমতি দেবে এই সমস্ত ব্যক্তি এই শিশু আদালতে বিচার প্রক্রিয়া চলাকালীন সময় উপস্থিত থাকবে। এখন 23 দ্বারা খেয়াল করেন, 1 শিশু উপস্থিত থাকবে, 2 শিশুর পিতামাতা, তত্ত্বাবধানকারী, আইনানুগ অভিভাবক, 3 শিশু আদালতের কর্মচারী, কর্মকর্তাবৃন্দ, শিশু আদালতের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, 4 শিশু আদালতে উপস্থাপিত মামলা বা কার্য শিশু আদালতে পুলিশ কর্মকর্তা, আইনজীবী এবং প্রফেশনাল কর্মকর্তা। কতখানি লিখতে যাবেন না, দাগ দেয় নেই, প্রফেশনাল। তাহলে শিশু আদালতে কারা উপস্থিত থাকবে? 4 নম্বর লিখবেন, শিশু আদালতে পুলিশ কর্মকর্তা, আইনজীবী এবং প্রফেশনাল কর্মকর্তা। এবং 5 হাজির থাকার বা হাজির থাকিবার বা উহাতে শিশুর এই আদালতে অংশগ্রহণ করার জন্য আদালত বিশেষভাবে যাকে অনুমতি দেবে লিখবেন শিশু আদালত কর্তৃক বিশেষভাবে অনুমতিপ্রাপ্ত ব্যক্তি, দাগ দেন। এটা আসলে বই পুস্তক সহ আসতে পারে। শিশু আদালত কর্তৃক বিশেষভাবে অনুমতিপ্রাপ্ত ব্যক্তি, তাহলে 23 দ্বারা কিন্তু আমাদের সাজেশনের আছে মূল দ্বারা, বুঝলেন? এটা বাদ দেবেন না। এরপরে কত আছে? 44 আছে। 44 পর্যন্ত যাওয়ার আগে কিছু এমসিকিউ করে যাই।
25 দ্বারা 24 পড়া লাগবে না, 25 শিশু ব্যতীত অন্য সকল ব্যক্তি, 25 পড়া লাগবে না। বিচার এখন 26 শোনেন, বিচারাধীন 26 বিচারাধীন শিশুকে নিরাপদ হেফাজতে রাখা। এ কাল এটা পড়ছিলাম না, 26 দ্বারা শিশুকে বিচারাধীন শিশুকে নিরাপদ হেফাজতে রাখা। বিচারাধীন শিশুকে নিরাপদ হেফাজতে রাখা, একটা শিশু যদি বিচার করবেন তাকে নিরাপদ হেফাজতে কিভাবে আইন আছে আসেন খেয়াল করি। 26-1 শিশুকে নিরাপদ হেফাজতে রাখার বিষয়টি সর্বশেষ পন্থা হিসাবে বিবেচনা করিতে হইবে, যার মেয়াদ হইবে যথাসম্ভব অল্প সময়ের জন্য। তাহলে শিশুর যে নিরাপদ হেফাজতে রাখবেন অবশ্যই তা অল্প, তার মেয়াদ হবে স্বল্প সময়ের জন্য, স্বল্প সময়। এমসিকিউ, শিশুকে নিরাপদ রাখার জন্য কত সময় নির্ধারণ হবে? 6 মাস, 1 বছর, বা যতদিন আদালতের মনে চায়। স্বল্প সময়ের জন্য, স্বল্প সময়ের জন্য শিশুকে নিরাপদ হেফাজতে রাখার জন্য তার মেয়াদ হইবে স্বল্প সময়ের জন্য, যথাসম্ভব স্বল্প সময়ের জন্য, স্বল্প সময়ের জন্য। খুব খেয়াল রাখবেন, এই কথাই বারবার বলবো, তাহলে আপনার মনে থাকবেন। শিশুকে নিরাপদ হেফাজতে রাখার জন্য স্বল্প সময়ের জন্য কি করবেন? স্বল্প সময়ের জন্য এই নিরাপদ হেফাজতে রাখা যাবে। এটা 1 নম্বর। 2 নম্বর, সম্ভবত দ্রুততম সময়ের মধ্যে নিরাপদ হেফাজতে রক্ষিত শিশুকে বিকল্প পন্থায় পরিচালনার জন্য প্রেরণ করবেন। বিকল্প পন্থা ব্যবহার করবেন নিরাপদ হেফাজতে তাকে প্রেরণ করার জন্য। যে পন্থা আছে হয়তো যাওয়ার জন্য আপনি দেরি করতেছেন বা হচ্ছে না, তখন বিকল্প পন্থা পরিচালনা করে তাকে প্রেরণ করবেন নিরাপদ হেফাজতের জন্য। শিশুকে হেফাজতে রক্ষিত শিশুকে বিকল্প পন্থায় পরিচালনা করবেন। খেয়াল করেন 26-2 এগুলো প্রশ্ন আসবে না, এমসিকিউ। সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে নিরাপদ হেফাজতে রক্ষিত শিশুকে বিকল্প পন্থায় পরিচালনার জন্য প্রেরণ করিতে হইবে। ঠিক আছে, ওকে যদি যেমন এক পন্থা যেমন যাচ্ছে না, ভয় পাতে পারে, ওকে ওর সাহস না হতে পারে, তখন ও যেভাবে পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে, নিরাপদ বোধ করে, সেই স্থান দিয়ে নিয়ে যাবেন। ঠিক আছে, এমসিকিউ। এবং 26-3 শিশুকে নিরাপদ হেফাজতে রাখা একান্ত প্রয়োজন হইলে ম্যাজিস্ট্রেট আদালত, শিশু আদালত বা অন্য কোনো আদালত সংশ্লিষ্ট শিশুকে উক্ত আদালত হইতে উপযুক্ত দূরত্বের মধ্যে অবস্থিত কোনো প্রত্যায়িত প্রতিষ্ঠানে প্রেরণ করার জন্য আদেশ দেবেন। তাহলে এই যে শিশু আদালত বা অন্য কোনো আদালত বা বিশেষ আদালত শিশুকে যখন নিরাপদ হেফাজতে রাখার জন্যই করবে, তখন তিনি কি করবেন? যুক্তিসঙ্গত দূরবর্তীর মধ্যে যেন না হয়, অবস্থান না হয় এমন কোনো প্রতিষ্ঠান। ধরেন খুলনার থেকে দিল যে দিনাজপুর, এটা দূরই হলে না, কিন্তু খুলনার থেকে তো যশোর আছে, খুলনারটার জায়গা নাই, তখন ওর নিরাপদ হেফাজতের জন্য যশোর প্রেরণ করো। একে কোথায় প্রেরণ করবে? তখন যশোর। প্রত্যায়িত প্রতিষ্ঠানে প্রেরণ করিবার জন্য আদেশ দিবেন। দূরবর্তীর মধ্যে অবস্থিত কোনো প্রত্যায়িত, যেখানে যেসব জায়গা সরকার কর্তৃক নির্ধারিত বা অনুমোদন প্রাপ্ত, এইরকম প্রতিষ্ঠানে ওকে প্রেরণের জন্য আদেশ দেবেন। তবে শর্ত থাকে যে শিশুকে প্রত্যায়িত প্রতিষ্ঠান প্রেরণ করা হইলে, হ্যাঁ, উক্ত প্রতিষ্ঠানে অবস্থানকারী অধিক বয়স্ক শিশু হইতে প্রেরিত শিশুকে পৃথকভাবে রাখিতে হইবে। তাহলে কি করবেন? তবে শর্ত থাকছে যে শিশুকে যদি বয়স্ক হয়, হ্যাঁ, অধিক বয়স্ক শিশুদের অনেক গ্রোথ অনেক সময় বড় হয়, বড় বড় মনে হয়, এদের ভিতর তখন আলাদা করে রাখবেন। কিছু আছে একেবারেই ছোট, যেমন এইখানে আমাদের আইনের ধারায় পাবো 44 ধারায় 9 বছরের নিচে ওকে কখনো গ্রেফতার, 9 যখন 10, 11, 12 ওর বয়সের অবস্থান, 17 বছরের প্লাবান বা 17.5 ওর অবস্থান, শারীরিক গঠন প্রণালী কিন্তু অনেক ডিফারেন্স হয়, এদের তখন পৃথকভাবে অবস্থান করার কথা আইনি বলছে। ঠিক আছে, আবার উপরেই খেয়াল করেন, কোনো শিশুকে প্রত্যায়িত প্রতিষ্ঠানে প্রেরণ করা হলে, হ্যাঁ, উক্ত প্রতিষ্ঠানে অবস্থানকারী অধিক বয়স্ক শিশু হইতে প্রেরিত শিশুকে পৃথকভাবে রাখিতে হইবে। মানে ওইখানে যদি অধিক বয়স বোঝা যাচ্ছে এরকম শিশু, আর যে শিশুটা পাঠাইছে আলাদা ছোট বয়স, ওকে আলাদা রাখতে, এতটুকুই। এখন ভাষা 27 ধারা, ভাষা, দোভাষী এবং অন্যান্য বিষয়ে সহায়তামূলক পদক্ষেপ। ভাষা, দোভাষী, অন্যান্য বিষয় সম্পর্কে সহায়তা পদক্ষেপ, এগুলো রিডিং পয়েন্ট, এগুলো তেমন দামি। হ্যাঁ,
ম্যাজিস্ট্রেট আদালত বা শিশু আদালত বা অন্য কোনো আদালতের কার্যক্রমের গোপনীয়তা, এই যে শিশু আদালত বা অন্যান্য আদালতের যে কার্যক্রম করবে এগুলো গোপনীয় রাখবেন, শিশু যেন বুঝতে না পারে, শিশু যেন ওই বিষয়ে টর্চারিং না হয়, এই জাতীয় কথার ভিতরে আছে, একটু পড়ে নিন। এগুলো পড়ার ভিতর শুধু পড়তেছি এই কারণেই, অনেকের মনে করেন পড়লো না বা এগুলো পড়লো না, এগুলো কিন্তু আমাদের মতো গুরুত্বপূর্ণ না, ঠিক আছে। তারপর একটু সময় দিলাম আর কি। তারপরে কত, তারপরে 44 ধারা আমাদের কাছে ইম্পর্টেন্ট আছে, বুঝছেন, অত দূর যাই। তারপরে 30 ধারা ম্যাজিস্ট্রেট আদালত বা শিশু আদালত বা অন্য আদালত কর্তৃক আদেশ প্রদানের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো আমাদের না। সামাজিক অনুসন্ধান প্রতিবেদন, বিচার সমাপ্তর সময়সীমা, এগুলো আমাদের না। শিশুর উপর নির্দিষ্ট ধরনের দণ্ড প্রদানের বিধিনিষেধ, এইটা একটু খেয়াল করেন, এমসিকিউ। শিশুর উপর নির্দিষ্ট ধরনের দণ্ড আরোপ নিষেধাজ্ঞা। শিশুকে কোন ধরনের দণ্ড দেওয়া যাবে না? 2 ধরনের দণ্ড দেওয়া যায় না, একটা হচ্ছে শিশুর মৃত্যুদণ্ড, আরেকটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। এই 2 দণ্ড দেওয়া যাবে না। এমসিকিউ, শিশুর 33 দ্বারা শিশুর উপর নির্দিষ্ট ধরনের দণ্ড আরোপের নিষেধাজ্ঞা। তাহলে শিশুর উপর কয়টা দণ্ডের কথা নিষেধ করছে? কোনো ক্রমে শিশুকে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন দেওয়া যাবে না। এমসিকিউ, এই যে বলছিলাম যে এমসিকিউ করার এতটুকুই, এখান থেকে এমসিকিউ হলে এই সমস্ত কথাই আসে, এর বেশি কিছু না। এগুলো মুখস্থ করেন না, যেগুলোই বলছি এই 11টা মুখস্থ করবেন, যদি মনে চায় একেবারে পাই টু পাই মুখস্থ করবেন। এরপরে আসেন, তাহলে খেয়াল রাখবেন শিশুকে কয় ধরনের দণ্ড দেওয়া যাবে না? 2 ধরনের দণ্ড। কি কি দণ্ড? মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড, এই দণ্ড দেওয়া যাবে না। এরপর শিশু আদালত কর্তৃক প্রদত্ত আটকা আদেশ ইত্যাদি। শিশু আদালত কর্তৃক প্রদত্ত আটকা আদেশ, এগুলো গল্পে গলে। তারপরে 35 নির্দিষ্ট বিরতি পর্যালোচনা চুক্তি মুক্তি প্রদান, আদেশ প্রত্যাহার এবং পরিভাষা, বিরোধ মীমাংসা। তারপর আছে ক্ষতিপূরণ প্রদান, পিতামাতার ক্ষতিপূরণের অর্থ প্রদান করিবার আদেশ, পিতামাতার উপর ক্ষতিপূরণের অর্থ প্রদান করার আদেশ, এও লাগবে না। বিচারের ফলাফল এবং বাদ দেন, সব পড়া বাদ। আমরা 44 চলে যাই, এমসিকিউ নিয়ে ঠিকে থাকা লাগবে না। 44 দ্বারা আসেন, 44 দ্বারা যেটা মূল ওইটাই পড়ি, সময় নষ্ট করার দরকার নেই, সামনে আরো পড়া আছে। আর প্রশ্ন আছে, পরীক্ষার 1.5 মাস আগে খালি প্রশ্ন আর প্রশ্ন, প্রশ্ন আর প্রশ্ন লেখবেন আর দেখবেন, আর গ্রুপই আলোচনা হবে। এইভাবে আর পড়ালে শেষ হয়ে যাবে, আমাদের আর 1.5 মাস পড়া লাগবে। গ্রেপ্তার, 44 ধারা হলে গ্রেপ্তার, অধ্যায় 6 গ্রেপ্তার, তদন্ত, বিকল্প পন্থা এবং জামিন। কিন্তু আপনারা জানেন আমাদের গ্রেপ্তার, আমরা পুলিশ আসলে আমাদের গ্রেপ্তার থেকে আসতে পারে। গ্রেপ্তার এই শিশুকে কিভাবে করা লাগবে, কিভাবে গ্রেপ্তার হয়, এই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। খেয়াল করেন, 1 আমি পড়ি তারপরে শর্ট করে দেব, আমি প্রথমে পড়বো তারপর আপনাদের শর্ট করে দেব। এই দ্বারাই যাই কিছু থাকুক না কেন, প্রথমে কোনো 9 বছরের নিম্নের কোনো শিশুকে কোনো অবস্থায় গ্রেপ্তার অথবা আটক রাখা যাবে না। প্রথম শিশুকে গ্রেপ্তার, এই গ্রেপ্তার কিভাবে হবে খেয়াল করেন। 1 নম্বর, 9 বছরের শিশুকে কোনো অবস্থাতে গ্রেপ্তার করা যাইবে না বা আটক রাখাও যাবে না। 9 বছরের কম বয়স্ক কোনো শিশুকে কখনো আটক বা গ্রেপ্তার রাখা যাবে না, 1 নম্বর লাগবে। এগুলো মুখস্থ করবেন ভাই। এরপরে কি বলছেন, অন্য কোনো আইনে যাই কিছু থাকুক না কেন, শিশুকে নিবর্তনমূলক আটকা আদেশ সংক্রান্ত কোনো আইনের অধীনে গ্রেপ্তার বা আটক রাখা যাবে না। নিবর্তনমূলক, নিবর্তন মানে বোঝেন, প্রতিরোধমূলক। এই যে আমরা ফৌজদারি কার্যবিধি আইনের পড়ছি না, 149 থেকে 153 পর্যন্ত, 149, ওইখানে কি প্রতিরোধমূলক, নিবর্তনমূলক অথবা আর কোনো কি ভাষা আছে মনে করতেছে না, এইরকম। তাহলে শিশুকে আপনি নিবর্তনমূলক আটকা আদেশ বা গ্রেপ্তার করতে পারবেন না। 2, প্রথম আছে শিশুকে 9 বছরের শিশুকে গ্রেপ্তার করা যাবে না। 2 নম্বর আছে নিবর্তনমূলক আটকা আদেশ শিশুকে কোনো অবস্থায় করা যাবে না। আটক বা গ্রেপ্তার, কোনো শিশুকে নিবর্তনমূলক আটকা আদেশ সংক্রান্ত কোনো আইনের অধীনে গ্রেপ্তার বা আটক করা যাবে না। শিশু কিন্তু 18 বছরের নিচের সমস্ত ব্যক্তি শিশু। এরপর আসেন 3, শিশুকে গ্রেপ্তার করার পর গ্রেপ্তারকারী পুলিশ কর্মকর্তা
তাহলে শিশুকে গ্রেপ্তার করার পর গ্রেপ্তারকারী পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারের কারণ, স্থান, অভিযোগের বিষয়বস্তু ইত্যাদি সম্পর্কে তাৎক্ষণিক শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তাকে অবহিত করবেন। এটা ভালো জানেন 13 ধারা আছে, তাই না? 13, 14, 15। তাহলে 13, 14, 15 কি বলছেন? শিশু বিষয়ে যিনি পুলিশের ওই ডেস্কের দায়িত্বে থাকবেন তিনি শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা। ওইখানে যে পড়ে নাই এই দেশে বসবে না। এইগুলো কিন্তু আমাদের কাজ ভাই। 44তে সরে যাবেন না, টানা মুখস্থ করবেন, ছোট ছোট করে যেটা বলবো ওইটা মনে রাখবেন। আর এই রিং করতেছি এটা মনে রাখার দরকার নেই। তাৎক্ষণিকভাবে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তাকে অবহিত করবেন এবং প্রাথমিকভাবে তার বয়স নির্ধারণের কোরিয়ার নথিতে লিপিবদ্ধ করবেন। তাহলে কি বলছে? এই শিশুকে গ্রেপ্তার করে পুলিশ কর্মকর্তা, তার কারণ, গ্রেপ্তারের কারণ, শিশু বিষয়, আমি গ্রেপ্তার করলাম কোনো শিশুকে, তাহলে তার কারণ, কোন স্থানে গ্রেপ্তার করছি, এই অভিযোগ এইটা তাৎক্ষণিকভাবে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তাকে অবহিত করা লাগবে এবং প্রাথমিকভাবে তার বয়স নির্ধারণের জন্য নথিপত্র লিপিবদ্ধ করা লাগবে। নথিতে বা কাগজ কলমে লিপিবদ্ধ করা লাগবে আসলে ওর বয়সটা কত। এইটা আমার দায়িত্ব। আমি দারোগা, আপনি পুলিশ অফিসার, আপনি একজনকে গ্রেপ্তার করেছেন এবং পুলিশ এই শিশুকে গ্রেপ্তার করার কারণ, স্থান, অভিযোগের বিষয়বস্তু, তাহলে অভিযোগের বিষয়বস্তু, স্থান, কারণ ইত্যাদি তাৎক্ষণিকভাবে আপনি শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তাকে অবহিত করবেন। কাকে অবহিত করবেন? শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা অবহিত করবেন। শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা কে? যিনি ডেস্কের দায়িত্বে থাকেন তিনি। প্রাথমিকভাবে তার বয়স নথিতে লিপিবদ্ধ করবেন। তবে শর্ত থাকে যে গ্রেপ্তার করার পর কোনো শিশুকে, খেয়াল করবেন, গ্রেপ্তার করার পর কোনো শিশুকে হাত করা, কোমরে দড়ি বা রশি লাগানো যাবে না। শিশুকে হাত করা পরানো যাবে না, কোমরে রশি লাগানো যাবে না এবং রশি লাগানো যাবে না। এই কাজ করবেন না। তাহলে কাজ হলো কি? হ্যান্ডকাপ বা হাত করা পরানো যাবে না, কোমরে রশি লাগানো যাবে না। MCQ গুলো খেয়াল করেন। কোমরে শিশুর হাত করা এবং কোমরে দড়ি দেওয়া বা রশি লাগানো যাবে না। এইগুলো কিন্তু চরম অন্যায়, করা যাবে না। তাহলে শিশু আইনের তিনি কি বললেন? শিশুকে যখন গ্রেপ্তার করবেন, গ্রেপ্তারের কারণ, স্থান, অভিযোগের বিষয়বস্তু আপনি কাকে জানাবেন? শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তাকে অবহিত করবেন। এবং আরো শর্ত আছে, এই শিশুকে আপনি কখনোই হাত করা পরাতে পারবেন না, কোমরে রশি দিতে পারবেন না এবং রশি লাগায় তাকে টানিয়ে নিয়েও যেতে পারবেন না এক স্থান থেকে আরেক স্থানে। ঠিক আছে? এই কাজগুলো করা যাবে না। তাহলে 3 চলে গেলো, শর্ট করে পড়বেন। চতুর্থ ধারা, বয়স নির্ধারণের ক্ষেত্রে পুলিশ কর্মকর্তা জন্ম নিবন্ধন সনদ অথবা উক্ত সনদের অবর্তমানে স্কুল সার্টিফিকেট, স্কুলের ভর্তির সময় প্রদত্ত তারিখ সহ প্রাসঙ্গিক দলিলাদি উদ্ঘাটন পূর্বক যাচাই বাছাই করিয়া তার বয়স লিপিবদ্ধ করবেন। চতুর্থ কি বলছে? এই পুলিশ কর্মকর্তা যে গ্রেপ্তার করলেন, গ্রেপ্তার করার পরে ওর বয়স নির্ধারণ করবেন, ওর জন্ম নিবন্ধন, ওর স্কুলের সার্টিফিকেট, অথবা যেদিন সে স্কুলে ভর্তি হয়েছিল, সার্টিফিকেট নাই, কোনো একদিন সে স্কুলে ভর্তি হয়েছিল, সেখানে স্যাররা কিন্তু প্রথম ভর্তি হলেই ওর নাম, ঠিকানা এবং ওর জন্ম তারিখ লিখে রাখে। তো ওইখানে যে ওর জন্ম তারিখ লেখা আছে ওইটির হিসাব করেই এর বয়স নির্ধারণ করা হবে। এটা কিন্তু আমাদের জন্য দামি ধারা। আরো মেলা লেখা আছে, তাহলে আপনার লেখা লাগবে না। পঞ্চম, সংশ্লিষ্ট থানার শিশুর জন্য উপযোগী কোনো নিরাপদ স্থান। সংশ্লিষ্ট থানার শিশুর জন্য উপযোগী কোনো নিরাপদ স্থান না থাকলে গ্রেপ্তার পর হইতে আদালতে হাজির না করা সময় পর্যন্ত শিশুকে নিরাপদ স্থানে আটক রাখার ব্যবস্থা করবেন। এর বাংলা হচ্ছে, শিশুকে গ্রেপ্তার করলেন, আপনার থানায় এই শিশুকে নিরাপদ রাখার জন্য এমন কোনো স্থান আপনার নাই। থানায় কোনো স্থান না থাকলে তখন আপনি এই শিশু যেখানে নিরাপদভাবে আপনি আটকা রাখতে পারবেন, সেই নিরাপদ স্থানে আপনি নিয়ে যাবেন বা আটকায় রাখবেন। তাহলে সংশ্লিষ্ট থানার শিশুর জন্য উপযোগী কোনো নিরাপদ স্থান না থাকলে গ্রেপ্তারের পর হইতে আদালতে হাজির না করা পর্যন্ত শিশুকে নিরাপদ স্থানে আটক রাখবার ব্যবস্থা গ্রহণ করবেন। আসলে আসেন শর্ট করে বলি। 44 ধারায় গ্রেপ্তার, শিশু গ্রেপ্তারের পদ্ধতি আলোচনা করেন। এমন আসতে পারে, গ্রেপ্তার কি? শিশু গ্রেপ্তারের পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন, আইনের আলোতে ব্যাখ্যা করেন। তখন ব্যাখ্যা করবেন শিশু আইন
2013 সালের 44 ধারার শিশু আইন সম্পর্কে নির্মী আলোচনা করা হলো। এই শিরোনাম দেওয়ার পরে লিখবেন 1, এরকম ছোট ছোট করে পয়েন্ট দেবেন। 9 বছরের কোনো শিশুকে কখনোই গ্রেপ্তার করা যাবে না, আটক করা যাবে না। 2, শিশুকে নিবর্তনমূলক আটকায় রাখা যাবে না, শিশুকে নিবর্তনমূলক আটক করা যাবে না। নাম্বার 3, পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার করলে গ্রেপ্তারের কারণ, স্থান, অভিযোগ এবং তা শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা অবহিত করবেন এবং শিশুকে হাত করা এবং মাজায় রশি লাগানো যাবে না। নাম্বার 3, ওইগুলো দেবেন, গুরুত্বপূর্ণ। নাম্বার 4, পুলিশ কর্মকর্তা তার বয়স নির্ধারণ করার জন্য জন্ম নিবন্ধন সনদ, উপযুক্ত সনদ, স্কুল সার্টিফিকেট বা ভর্তির তারিখ দেখে তার বয়স নির্ধারণ করবেন বা লিপিবদ্ধ করবেন। 5, থানায় যদি নিরাপদ হেফাজত না থাকে, আপনি সংশ্লিষ্ট থানায় যদি নিরাপদমূলক হেফাজত না থাকে, আদালত নেওয়ার পূর্বে ওকে নিরাপদ হেফাজতে রাখবেন। শিশুকে নিরাপদ হেফাজতে রাখবেন। আসলে এই পড়াটা পড়লে ভালো লাগে, আর এই যে আন্দাজে মাথা খুঁজতে এ পাওয়া যায় না, যা আসবে না তা নিয়ে চিন্তা না, তা পড়বো না, কইছি। এখন চলে যাবে 71 ধারা, বুঝছেন? এমসিকিউ এর বিরুদ্ধে আসলে পারে আমাদের যে সাজেশন, ওর বিরুদ্ধে এমসিকিউ আসবেন। 90টা ধারা নিয়ে টেনশন করবেন না, বেশি ধারা অত পড়া লাগবে না। এরপরে আসেন 71 ধারা। 71 ধারা কি বলছে? কালকে তারপর এটা হালকা নেবেন, কারণ অধিকার বেশি পড়াইছিলাম, ছুটিগুলো একটা হালকা রিভিশন করবেন। শিশুকে ভিক্ষাবৃত্তির নিয়োগ দণ্ড, শিশুকে ভিক্ষাবৃত্তি নিয়োগের দণ্ড। আমরা কিন্তু এই শিশুর ভিক্ষা সম্পর্কে এই শিশু আইনি পড়ে আসছিলাম। শিশুকে ভিক্ষাবৃত্তি সম্পর্কে শিশু আইনি কততে পড়ছিলাম, সংজ্ঞাটা দেই বলি। এগুলো মুখস্থ করবেন না যে একটু মুখস্থ করেছি না, বেশিরভাগ সংজ্ঞাগুলোই 2 ধারা আছে। একটা জিনিস বলি, বেশিরভাগ সংজ্ঞা আছে 2 ধারা। পুলিশ আইনে আছে 1 ধারা, ফৌজদারি কার্যবিধি আছে 4 ধারা, আর এই দণ্ডবিধি আছে 10 থেকে শুরু করে 53 পর্যন্ত। এর ভিতর ক্ষণে ক্ষণে সংজ্ঞা আছে, ঠিক আছে? আর সিংহভাগ এই সংজ্ঞাগুলো 2 ধারা, ঠিক আছে? এই যে কিছু কিছু ধারা হাতে গোনা 4-5টা ধারা একটু উল্টাপাল্টা আইনি আছে, উল্টাপাল্টা 1, 2, 3 এরকম আছে সংজ্ঞা, কিন্তু বেশিরভাগ সংজ্ঞাগুলোই টিকাগুলোই আছে এই 2 ধারায় থাকে। এই জন্য 2 ধারা দিয়ে দেবেন। যদি মনে বেশি চায় একবার ম্যান্ডেট করে দিতে হবে, এই যে 2-16 এ আপনার দেওয়া লাগবে না। তাহলে শিশু আইনে 2-16 ভিক্ষা সম্পর্কে আমাদের সংজ্ঞায়িত করছিল। এই ভিক্ষার শাস্তি হলো 71 ধারা। 71 ধারা, শিশুকে ভিক্ষাবৃত্তি নিয়োগের দণ্ড। কোনো ব্যক্তি যদি কোনো শিশুকে ভিক্ষার উদ্দেশ্যে নিয়োগ করেন বা কোনো শিশুকে দ্বারা ভিক্ষা করান অথবা শিশুকে হেফাজতে, তত্ত্বাবধানে, দেখাশোনার দায়িত্বে নিয়োজিত কোনো ব্যক্তি যদি কোনো শিশুকে ভিক্ষার উদ্দেশ্যে নিয়োগ দান, প্রশ্রয় দান করেন, এই মানে ভিক্ষা যদি করায়, বাংলা হিসাবে দণ্ড হলো কত? 71 ধারা। শিশুকে ভিক্ষাবৃত্তির নিয়োগের দণ্ড 71 ধারা। এরপরে চলে যান হচ্ছে কত? 71 পরে 75 ধারা। 75 ধারা কি পড়বেন? শিশুকে বাজি ধরিয়া বা ঋণ গ্রহণের উস্কানি প্রদানের দণ্ড। শিশু দ্বারা আপনি কি করছেন? বাজি ধরার, ধর বাজি, ওর বাবা মা নাই, ও অসহায় শিশু, এরকম শিশু হতে পারে, পথ পাবো সামনের দ্বারা, এরকম একটা শিশুতে আপনি বাজি খেলান শিখাচ্ছেন, ভালো কিছু পড়ালেখা শেখান না, ভালো কিছু বাজি ধরা শিখাচ্ছেন, তারপর উস্কানি দিচ্ছেন যে এই কাজগুলো কর, ওইগুলি কর, জায়গা জমি বেঁচেই কর, এই ধরনের কাজ করেন, কিন্তু অনেক সমাজে প্রতিষ্ঠিত। তাই শিশুকে বাজি ধরানো বা ঋণ গ্রহণের উস্কানি দেওয়া, তুই ঋণ কর, এই কয় টাকা ঋণ করে একটা গরু কেন, জমি কেন, এখানে কত ফসল ফলবে, কিন্তু এই ঋণের টাকা দিতে যা ওর জমিও যাবে, গরুও যাবে, এই ধরনের উস্কানি দিলে তার শাস্তি হলো 75 ধারা। শিশুকে বাজি ধরিতে বা ঋণ গ্রহণে উৎসাহিত দেওয়ার দণ্ড 75 ধারা। 75 ধারা পরে 81 ধারা। 81 ধারা কি পড়বেন? সংবাদ মাধ্যম কর্তৃক কোনো গোপন তথ্য প্রকাশের দণ্ড। সংবাদ মাধ্যম কর্তৃক কোনো গোপন তথ্য প্রকাশের দণ্ড। সংবাদ মাধ্যমে এই শিশু গোপন কোনো তথ্য যদি আপনি প্রকাশ করেন, তাহলে তার দণ্ড হলো 81 ধারা। তার দণ্ড হলো 81 ধারা। এর যদি মানে এতটুকু, এগুলো তেমন না। এখন এই যে ধারাটা পড়বো খেয়াল করেন, 89 ধারা। 89 ধারা কি বলছে জানেন? 89 ধারা সুবিধা বঞ্চিত শিশু। এই সুবিধা বঞ্চিত শিশু অবশ্যই এখানে প্রায় 15-16টা কথা আছে। যদি আসে সুবিধা বঞ্চিত কারা,
সুবিধা বঞ্চিত কারা, এই কথাটা যদি এরকম আসে বা এই আইনি থেকে একটা প্রশ্ন দিল সাথে সুবিধা বঞ্চিত ব্যক্তিদের ব্যক্তি সম্পর্কে আসলে অবশ্যই এই 16টা আছে, সেখানে আপনি কমসে কম 10-12টা লিখবেন। কিন্তু শর্ট শর্ট কথা আমি আপনাদের সাথে বললি আপনাদেরও মনে থাকবেন, এগুলো কিন্তু আমি পড়ছিলাম, অনেকটাই মুখস্থ ছিল, এখনো আছে, কিন্তু আপনারাও পড়বেন, মনে রাখবেন। যারা পড়বেন ভাই 11টা 100টার ভিতরে, তাও যদি না পড়েন তাহলে একেবারে বড়ই বেমানান হয়ে যায়। আবার অনেকে যদি এই 100টাই পড়ে তার জন্য বিপজ্জনক, কারণ সে কোনটাতে কোনটা মিশে ফেলা দেয় লাস্টে যা কেন্দ্রে, ও আন্দাজি খুঁজে পায় না, মানে কোন আইনিতে কোনটা লাগবে এরকম দ্বারা থাকে 30-40টা পড়ে ফেলায়। তখন এটি শিশু আইন না মাদক আইন নাকি নারী ও শিশু নাকি এই যে সাইবার আইন, আন্দাজ খুঁজে পায় না। তখন ও পড়ছে মেলে মেধা ভালো, কিন্তু টিকে থাকতে পারে না, তখন ভুল ভাল করে আসে। তাই অল্প পড়বেন, বুঝে পড়বেন, সঠিক দ্বারা রেলে আসবেন, আপনার পাস সুনিশ্চিত, আপনার পাস আপনার হাতে, প্রমোশন আপনার হাতে। এখন আসেন সুবিধা বঞ্চিত শিশু কারা, আগে জানতেন না, জানলে পরে ভালো লাগবেন। এই সুবিধা বঞ্চিত শিশু আছে 1 নম্বরে, মানে কত নাম্বার দরকার নাই। সুবিধা বঞ্চিত যে শিশুর মাতা পিতা যে কোনো একজন বা উভয়ে মৃত্যুবরণ করেছেন, তাহলে যে শিশুর মাতা পিতা মা মারা গেছে হয় না বাবা মারা গেছে, অথবা উভয়ই মারা গেছে, তাহলে ইনি শিশু হবেন সুবিধা বঞ্চিত শিশু। ইনি আর সমাজে স্বাভাবিক সুবিধা পায় না। যার মা নাই অবশ্যই মার সুবিধার থেকে সে বঞ্চিত, যার বাবা নাই সে বাবার থেকে বঞ্চিত, যার দুইজনই নাই এরকম আছে, এই শিশুগুলো হচ্ছে সুবিধা বঞ্চিত শিশু। 2 নম্বর হচ্ছে আইনানুগ বা বৈধ অভিভাবকবিহীন শিশু। আইনানুগ ওর বাবা মা হয়তো আছে কিন্তু তার খোঁজ নেই, ফেলা দিয়ে গেছে, আছে না এরকম? তাহলে আইনানুগ বা বৈধ অভিভাবকহীন শিশু, ওর পিতা মাতা নাই, কোনো লোকের কাছে পালিত হয়, লালন পালন করে, অথবা আমাদের ওই যে বিভিন্ন নিরাপদ হেফাজত সেফ হোম বলে সরকার কর্তৃক প্রতিষ্ঠা, সেসব জায়গা আছে, ঠিক আছে না? এরকম আইনানুগ বা বৈধ অভিভাবক বিহীন শিশু, এরা হলো সুবিধা বঞ্চিত শিশু। এখন আছে নির্দিষ্ট কোনো গৃহ, যে শিশুর কোনো নির্দিষ্ট গৃহ নাই, আবাসস্থল নাই, জীবনযাপনের জন্য দৃশ্যমান অবলম্বনবিহীন এরকম শিশু, মানে কোনো ঘর বাড়ি নাই, আবাসস্থল নাই, জীবন ধারণের জন্য দৃশ্যমান কোনো কিছু তার নাই, এরকম শিশু হচ্ছে সুবিধা বঞ্চিত শিশু। কোনো গৃহ নাই, আবাসস্থলহীন, আবাসস্থলও নাই, কোনো গৃহ বা আবাসস্থলবিহীন এরকম শিশু হচ্ছে সুবিধা বঞ্চিত শিশু। নাম্বার 4, ভিক্ষাবৃত্তি বা শিশুর মঙ্গলের পরিপন্থী কোনো কার্যে লিপ্ত শিশু। যে শিশু ভিক্ষাবৃত্তি করে, অভাব অনটন তো তারপর বুঝতেছে নিত্য সঙ্গী, শিশুর মঙ্গলের পরিপন্থী কোনো কার্য লিপ্ত আছে, মানে এমন কোনো কাজ করে তার ভালো হবে ভাই এই আশায় এমন কোনো সে কাজ করতেছে, এইটাই হচ্ছে সুবিধা বঞ্চিত শিশু। কারাভোগরত, কারাভোগ যারা কারাগারে আছেন, যে পিতা বা মাতা তার কেউ নাই, মাতাই সাধারণত থাকে, মায়ের সাথে সন্তান থাকে। কারাভোগরত মাতা পিতার উপর নির্ভরশীল, কারাভোগের মাতার সহিত কারাগারে অবস্থান করা শিশু, এমন শিশু কারাগারে আছে, মা তার সন্তান, মা হলো মানে সন্তান ছোট, মার কারাদণ্ড হয়েছে, ওই শিশু কিন্তু কারাগারে আছে, ওর বাপ মা দুইটা যতই জীবিত থাক, তাহলে ওই শিশু সুবিধা বঞ্চিত শিশু। ওই শিশু সুবিধা বঞ্চিত শিশু, যে মায়ের সাথে মায়ের দণ্ডের কারণে তিনি কারাগারে অবস্থান করতেছেন, এই শিশু হলো সুবিধা বঞ্চিত শিশু। 6 নম্বর যৌন নির্যাতন হয়রানির শিকার শিশু। যৌন নির্যাতন হয়রানির শিকার শিশু, অনেক শিশু আছে যৌন নির্যাতন বা হয়রানির শিকার হচ্ছে, কারণ জানেন 18 বছরের নিচের ব্যক্তি প্রত্যেকেই শিশু, হতে পারে নারী, হতে পারে পুরুষ। ইদানিং আছে বলৎকার, যৌন নির্যাতন বা হয়রানির শিকার শিশু কি সুবিধা বঞ্চিত শিশু। এবার যৌনবৃত্তি, সমাজ বিরোধী রাষ্ট্রবিরোধী কার্যে নিয়োজিত কোনো শিশু, যৌন কি যৌনবৃত্তি, সমাজ বিরোধী রাষ্ট্রবিরোধী কার্যে নিয়োজিত এমন শিশু বা এরকম শিশু হচ্ছে সুবিধা বঞ্চিত শিশু। বর্গের যে কোনো ধরনের প্রতিবন্ধী শিশু, প্রতিবন্ধী শিশু কোটিপতি হোক আর শিল্পপতি হোক, বাবা মা উভয় থাক, গাড়ি বাড়ি থাক, ও হচ্ছে সুবিধা বঞ্চিত শিশু। প্রতিবন্ধী শিশু সুবিধা বঞ্চিত শিশু, প্রতিবন্ধী শিশু সুবিধা বঞ্চিত শিশু। এরপরে আসেন মাদক বা অন্য কোনো কারণে অস্বাভাবিক আচরণের সমস্যাযুক্ত, মাদক বা অন্য কোনো কারণে অস্বাভাবিক আচরণগত, মাদক সেবন করে
বা অন্য কোনো কারণে অস্বাভাবিক আচরণ করে, এটা হলো সুবিধা বঞ্চিত শিশু। মাদক সেবন করছে, ওটা সুবিধা বঞ্চিত শিশু। মানে এরপরে অসৎ সঙ্গে পতিত বা নৈতিক অবক্ষয়ের সম্মুখীন, এগুলো আপনার মনে থাকবে না, উপরকে যে কথা কইছে ওগুলো মনে থাকবে না, এগুলো আর মুখস্থ করবে। হ্যাঁ, ঝুঁকির সম্মুখের শিশু, ঝুঁকির মানে সে ঝুঁকির ভিতরে আছে এরকম সম্মুখের শিশু আছে সুবিধা বঞ্চিত শিশু। বস্তিতে বসবাস করা শিশু সুবিধা বঞ্চিত শিশু। বস্তিতে বসবাস করা শিশু সুবিধা বঞ্চিত শিশু। ঠ, রাস্তাঘাটে বসবাস করা গৃহহীন শিশু সুবিধা বঞ্চিত শিশু। রাস্তাঘাটে বসবাস করা গৃহহীন শিশু সুবিধা বঞ্চিত শিশু। হিজড়া হিজড়া শিশু হিজড়া শিশু হিজড়া শিশু বেদে বা হরিজান। আপনারা সবাই জানেন বেদে সম্প্রদায়, এদের কিন্তু নির্দিষ্ট ঘর বাড়ি আছে, ঢাকা, বিক্রমপুর, সাভার এবং আমাদের হচ্ছে ওই ঝিনেদায় আছে। তারপরে আমরা জানি যাযাবার না, ওরা ওইভাবে অবস্থান করে। তাহলে বেদের যে কটা শিশু দেখবেন সবাই সুবিধা বঞ্চিত শিশু। হরিজান সম্পর্কে জানেন, যারা ওয়াশরুম বা সুইপারের কাজ করে এদের কিন্তু হরিজান সম্প্রদায় বলে, সনাতন ধর্মেতে এদের হরিজান সম্প্রদায় বলে। এই সম্প্রদায়। এরপরে আছে এইডস সংক্রান্ত শিশু বা শিশু যাদের এইডস হয়েছে বা এইডস সংক্রান্ত রোগে আক্রান্ত। এইডস একটা শূন্য শিশু 1 দিন 3 দিনের বাচ্চা হতে পারে, কারণ তার মা অথবা বাবা এই রোগে আক্রান্ত। উক্ত শিশু ওই রোগে আক্রান্ত হলে ওইটা সুবিধা বঞ্চিত শিশু। তো শিশু আদালত বোর্ড কর্তৃক বিবেচিত কোন শিশু যার বিশেষ সুরক্ষা, যত্ন, পরিচর্যা, উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন, এরকম শিশুই সুবিধা বঞ্চিত শিশু।